গতকাল ঈদুল আজহা গেল, কিন্তু আপনার এই ঈদুল আজহা উপলক্ষে এই যে আপনারা কি গ্রামের বাড়িতে গেছিলেন, বা এই যে ঈদ কেমন করলো আপনার? বর্তমান আমাকে যে এই পরিস্থিতি অবস্থা দেশে ভয়াবহ, আমরা দিন আনি দিন খাই। আমাদের যাওয়ার মতো টাকা পয়সা যে গাড়ি ভাড়া দিয়ে দেখাচ্ছেন রিক্সা চালক আমরা দেশে যাইব বা আইব, এই টাকা এই এক মাসে কামাইতে পারি নাই। যার জন্য আমাদের গতকাল যে ঈদুল আজহা আমরা ঈদ করতে পারি নাই। আমাদের ঈদ রাস্তাঘাটে, কিন্তু আমরা টাকা পয়সাও নাই, বাড়ি যাইতেও পারি না, ঈদ করতেও পারি না। বর্তমানে এই সরকারের আমলে বিগত কয়েক বছর ধরে আমাদের ঈদ কাকে বলে আমরা বলতে পারি না, কারণ আমরা অসহায় দিনমজুরি রিক্সাওয়ালা, আমাদের কথা কেউ শুনে না। বর্তমান সরকার তো আরোই শুনে না। দ্বন্দ্বে যে রিক্সাওয়ালার একটা সংগঠনে দলিত, তখন রিক্সাওয়ালাকে পরে ও কপাল ঠাটা পড়ে দেয়। যার জন্য আমার এই রিক্সাওয়ালা রিক্সা চালক ভাইরা কেউ ঈদ করতে পারে নাই। আমার জানা মতে অনেক লোক রাস্তায় ঘুমায়, রাস্তায় খায়, ঘর ভাড়া দিয়েও থাকার তাদের শক্তি নাই। কিছু কিছু আছে যারা ফ্যামিলির মধ্যে 4 বছর খাটাইয়া তারা বাসা বাড়ি নিয়ে থাকে। আমরা শতকরা 70% রিক্সাওয়ালারা গ্যারেজে থাকে, রাস্তায় ঘুমায়, রাস্তায় খায়, গা গোসল বাথরুমে করে। এই তাদের পরিস্থিতি, এই তাদের জীবন। কোনো এই জন্য তো আমরা এটা এই যে মহান মুক্তিযুদ্ধের 53 বছরে এই যে যুদ্ধমুক্ত করে দেয়, এইগুলা আমরা কোনদিন আশা করি নাই। আপনি দাবি করছেন আপনি একজন মুক্তিযোদ্ধা, যেহেতু মুক্তিযোদ্ধার প্রতিটি মুক্তিযোদ্ধাকে 25 থেকে 30 হাজার দেওয়া হয়, কিন্তু আপনি রিক্সা চালাচ্ছেন কেন মুক্তিযোদ্ধা? এবং এই ঈদে কেন আপনি বাড়িতে গেলেন না, যেখান থেকে মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ সরকার অর্থ এবং সহযোগিতার চেষ্টা করছে, কিন্তু আপনি মুক্তিযোদ্ধা হওয়ার পর কেন আপনি অর্থ এবং সহযোগিতা এই সরকারতে পেলেন না এবং ঈদ কেন করতে পারলেন না? শোনেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি পাকিস্তান গভর্নমেন্টে 3 বছর সার্ভিস করলাম, 69, 70, 71। তারপর আমি মেজর জিয়া জেড পোস্ট গেরিলা বাহিনীর 3টি সেক্টরে সাব সেক্টর কমান্ড দায়িত্ব ছিল। 2 নম্বর সেক্টর ঢাকা বিভাগ, 8 নম্বর সেক্টর ফরিদপুর যশোর অঞ্চল, 9 নম্বর সেক্টর খুলনা বরিশাল বিভাগ। আমি এই 3টা সেক্টর সাব সেক্টর কমান্ডার হিসেবে আগে আমি ভাতা পাইছি। আমি বিএনপি সরকারের আমলে ভাতা 300 থেকে 500 পাইছি। যখন এই সরকার 2009 সালে ক্ষমতা আসার পর ঢাকা জেলা কমান্ডার আমির হোসেন মোল্লা যখন মিরপুরে 5.5 দিন যুদ্ধে 234 জনের ফাইল গায়েব করে দিল, সেই আমির হোসেন মোল্লা তিনি মারা গেছেন গত বছর। তিনি আমার প্রিয় বন্ধু ছিলেন, কিন্তু 1971 আমার 9 মাস যুদ্ধ করার পর 1972 সালে 26শে জানুয়ারি রাত্র সন্ধ্যা 7টা থেকে 31 জানুয়ারি বিকেল 5টা 31 মিনিট পর্যন্ত মিরপুর 5.5 দিন যুদ্ধ করে মিরপুর হামলার মুক্ত হয়। সারা বাংলাদেশ স্বাধীন হলো 1971 সালে 16 ডিসেম্বর। মিরপুর আমরা স্বাধীন করেছি 1972 সালে 31 জানুয়ারি বিকেল 5টা 31 মিনিটে। এই প্রশংসা আমার সাবেক রাষ্ট্রপতি সৌরচার ইরশাদ হলো, তিনি আমাকে সম্মান করে 20,000 টাকা অনুদান দিয়েছিলেন। আমার বিএনপি সরকার 1991 সালে ক্ষমতা আসার পর আমি মেজর জিয়া জেড পোস্ট গেরিলা বাহিনীর সাব সেক্টর কমান্ডার হিসেবে 1994 সালে খালেদা জিয়ার কাছ থেকে আমি 1 লক্ষ টাকা সম্মান পেয়েছিলাম, এবং আমার সাব সেক্টর কমান্ডার মেজর হিমাদুদ্দিন বীর বিক্রম বাড়ি ফরিদপুর গোপালগঞ্জ, তিনি 1 লক্ষ টাকা পেয়েছিলেন। ভাতা পাইছি 2009 সালে নির্বাচনের পর, সেক্ষেত্রে ক্ষমতা আসার পর এই বাকশালীরা আমাদের মিরপুরে 234 জনের ফাইলটা গায়েব করে দিচ্ছে। আমির হোসেন মোল্লা ঢাকা জেলা কমান্ডার ছিল, তার সাথে আরো ইউনিট কমান্ডাররা ছিল, তারা এই গায়েব করে দিচ্ছে। আজও পর্যন্ত সেই ফাইলটা মুক্তিযোদ্ধার সংসদও নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ থেকে 2006 সালে মুক্তিযোদ্ধা জামুকা মুক্তিযোদ্ধা মন্ত্রী পাইছে খালেদা জিয়া, হাসিনা না। সেই বলে আমি বলতে চাই 2,10,000 ভুয়া মুক্তিযোদ্ধা বর্তমান আছে। বর্তমানে হাসিনাদের মন্ত্রী আকামা মোজাম্মেল হক, উনিও মুক্তিযোদ্ধা না। উনি ওই যে আপনার ক্ষমা ওই যে রিজল করিম মন্ত্রী বানছে, ওনার জন্ম 1966 সালে, ওনারও মুক্তিযোদ্ধা বানাইছিল। এই জন্য বিতর্ক হয়ে গেছে শেখ হাসিনা। বাংলাদেশ প্রতিদিনে খবর হয়েছে ওই যে আপনার ওই আকামা মোজাম্মেলের প্রথম মুক্তিযোদ্ধা বিষয়মন্ত্রী, ওনার পক্ষে সাক্ষী কেউ দেয় নাই, কারণ উনি মুক্তিযোদ্ধা করেন নাই। উনি সাংবাদিকের কাছে প্রশ্ন করে বলছে যে আমি ভারতে যাইয়া মৌরিগিরি করছি। আরে বেটা, মৌরিগিরি তো পরের কথা, দেশে যুদ্ধ করছে কারা?
আমার জন্মস্থান ঢাকা লালবাগ। আমি লালবাগের রহমতি স্কুলে লেখাপড়া করেছি। ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করছি। 1968 সালে লেখাপড়া ছাড়া দিয়ে 69 সালে মৌলানা আব্দুল হামিদ খান বাসানী সাহেব, যিনি আপনার এই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মালিক, তিনি আমার উস্তাদ। তিনি আমাকে বাংলাদেশ আনসার বাহিনীতে, আমাকে পাকিস্তান গভর্নমেন্টে আমাদের 1969 সালে 5 জানুয়ারিতে আমাকে এই আনসার বাহিনীতে চাকরির যোগদান করায় এবং 3 মাস ট্রেনিং দেওয়ার পর আমি আনসার বাহিনী কমান্ডার, শিক্ষা যোগ্যতা অনুযায়ী আমি কমান্ডার হয়ে যাই। জি, আমি নিজের গাড়ি গতকালকে রিক্সা চালাইছিলাম, টুকটাক করে কালকে 450 টাকা ইনকাম করছি। আমি তো বয়স হয়ে গেছে, 75 বছর পার হয়ে সে তো চলে আসলো, পারি না নিজের গাড়ি টুকটাক যা চালাই। এই আমি নিজেই ইনকাম করি, নিজেই খাই, নিজে চলি। কারণ আমার তো সাংসারিক তেমন চাপ, ছেলে মেয়ে নানা একটু বড় হয়ে গেছে, তারা কী করেন আমার গাড়ি দিয়ে আমি নিজের গাড়ি নিজে চালাই, নিজের রাস্তায় খাই, রাস্তায় থাকি। কারণ বর্তমান সরকারের আমলে আমি এই সরকার আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে কোনো সুযোগ সুবিধা পাই না। কিন্তু হ্যাঁ, একটা অফার ছিল নির্বাচনে, আমাকে আগে আওয়ামী লীগের বিশিষ্ট একজন নেতা আমাকে 10 কোটি টাকা, একটি প্যাডো গাড়ি, একটি উত্তর একটা বাড়ি দেওয়া হবে, বিনিময় জিয়াউর রহমানকে খুনি বলতে হবে, আর খালেদা জিয়াকে তুমি টাকা 2 কোটি টাকা আত্মসাৎ করেছে, তারেক রহমান চোর, আর শেখ মুজিবকে জাতির পিতা বলতে হবে। আমি না, শেখ মুজিবকে বলছে আমি মুজিব ভাই, কিসের জাতির পিতা? আমি মুসলমান, আদম আমাদের আদি পিতা, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর শেখ মুজিব হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুনাফিক, কাফেরের জাতির পিতা, রাজাকার জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা হতে পারে না। আমার বাসা মাসা নাই, আমি যেখানে রাই সেখানে কাজ। আমার ঘর বাড়ি নেই, আমি মানিকগঞ্জের কৃষি সন্তান, বাপদাদা 14 গোষ্ঠীর বাড়ি মানিকগঞ্জ, হরিরামপুর, নদী ভাঙ্গা মানুষ আমি। আমার বাড়ি ঘর যা কিছু ছিল সব কিছু পদ্মায় তিনবার করে ভেঙে নিয়েছে। 1974 সালে একবার ভাঙছে, 1984 সালে একবার ইরশাদের আমলে, 1994 সালে খালেদা জিয়ার আমলে 3বার আমার বাড়ি ভেঙে টেঙে সব শেষ। আমি এখন সর্বরা নদী ভাঙ্গা মানুষ, এটা আমার বড় পরিচয়। জি, আমাদের এই সরকার 15 বছর 6 মাস চলতেছে। আমাদের গরিব রিক্সাওয়ালা চালক, দিনমজুরি খেটে খাওয়া মানুষ, এদের একটা পাপের বোঝা। এই সরকার থাকলে কোনো রিক্সাওয়ালা গরিব মানুষ ঈদ করতে পারবে না। এবং সিএনজি যারা চালায় তারাও অসহায় বসে আছে। এই যে 1100-1200 টাকা সিএনজি ভাড়া জমা, গ্যাস ট্যাস নিয়ে দেখা যায় কুত্তর মতো রাস্তায় করে তাদের টাকা হয় না। আমি সিএনজি সংগঠনের সাথে জড়িত আছি, আমি সিএনজির এলাকাদেরও নেতা। তাই বলতে চাই, বর্তমান বাংলাদেশের মানুষ যদি আপনারা মুসলমান যদি হয়ে থাকেন, মুসলমান হিসেবে দাবি করেন, তাহলে আমরা আল্লাহ বান্দা নবীর উম্মত আদমের সন্তান হিসেবে বলবো, আপনারা মুসলমান হয়ে এবার একটি আন্দোলন করে এই অমুসলিম ভারতের দালালকে হটিয়ে যে মুসলমান সরকার কায়েম করার জন্য সবাইকে আহ্বান করি। আপনার শুনতে পাচ্ছেন সেটার কথা। আমি আরেকটু জানি সেটা চলে যাবো যে এবারকে ঈদ, তার জন্য কি অবস্থা কেমন হয়েছে আমি সেই ঈদের সময় জানি। এই যে ঈদটা আপনার জন্য কেমন, এবারে এই যে ঈদগুলোকে অনেকে বাড়ি দিয়েছে, আপনি বাড়ি গেলেন না কেন? বাড়ি যাবো, যে টাকা ইনকাম হয় তাতে দিয়ে তো সংসার চলে না, কারণ দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি। এতে তো মানে আমার সংসারে তো কালকে আমি 1 কেজি মাংস কিনে আমার পোলাপানে দিতে পারি নাই, এমন অবস্থা খারাপ হয়ে গেছে গা। তেও না মানে কিছু কিনতে গেলে, লবণ কিনতে গেলে পেঁয়াজ কিনে আই না, পেঁয়াজ কিনতে গেলে চাল কিনতে পারি না, সব কিছুই দাম বাড়তি। তেও না সরকারের আমরা তো বহুত কিছু কইলাম যে দাম কমাবার লেগা, কিন্তু তো আমাদের কথা তো শুনে না। তো জনগণের তো কোনো কথা দাম নাই, তারা যেটা করে ওটাই রাইট, জনগণের তো দরকার নাই। ময়মনসিং। কালকে 1000 টাকা ইনকাম করছি, করে 1000 টাকা দেয়া 900 টাকা কেজি মাংস কিনে বাচ্চারা দিছি নিয়া। কিন্তু আনন্দ করবো কি দিয়ে, আনন্দ তো করার মতো কোনো ই নাই, কারণ কিন্তু যা টাকা কাম করি তার চেয়ে বেশি টাকা ব্যয় হয়ে যায়। বাচ্চাদের লেখাপড়া করছো, এটা দিতে আমার ফুলে আর আয় নেই। আনন্দ বিলীন হয়ে গেছে, মানে এখন আর উৎসব নাই, এটা আমার কোনো উৎসব নাই।
আমিও না, এই যে সবাই, খালি আমি না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই একই অবস্থা, খালি আমি একা না। মানে যদি সরজমিনে কেউ কথা বলে, মানে যদি বলতে পারে যে না আমি আনন্দে আছি, কেউ নাই। মানে যে 10 তলা থাকে তারও জন্য অভাব, সবারই জন্য অভাব। কারণ কি লিগা, যখন সুখ থাকে তখন রাস্তার একটা কাঙ্গালি তারও সুখ থাকে। কারণ দেশে যদি সুখ থাকে সবার জন্যই সুখ। কেন নাই, কেন অর্থনীতির তো কোনোই নেই। কারণ মানুষের কাছে টাকা থাকলে রিক্সা চড়ে, আনন্দ করে। এই যে দেখেন বেলা কোনো রিক্সার মধ্যে যে খেপ নাই, মানুষের কাছে টাকা নাই, তো টাকা থাকলে যাইতো মানুষ। টাকা খালি কয় টাকা নাই, তো টাকা গেল কই? আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আমি অনেকগুলো রিক্সা ড্রাইভার এখানে জড়ো হয়েছে এবং সেই রিক্সা ভাড়া না মেরে কিন্তু এখানে জড়ো হয়েছে। ভাড়া না থাকার কারণে মানুষের কাছে এটাই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আপনার সরাসরি আরেকজন মুরব্বী চাচা, ওনার কাছে জিজ্ঞাসা করবো যে এই আজকে রিক্সা চালিয়ে ওনার কি অবস্থা এবং উনি ঈদে বাড়িতে গেছে কিনা, ওনার ব্যবস্থা নিয়ে উনি কি করছে। এই যে আপনার ঈদের গতকাল ঈদুল আজহা গেল, আজ ঈদের পর দিন আপনি তো বাড়িতে গেছেন কিনা, আপনার দেশের বাড়ির একটা কোথায় এবং আপনার কি অবস্থা, ইনকামটা কেমন এবং ঈদ আনন্দ কেমন হলো? দেশের অবস্থা তো আমার বাড়ি ভালো নাই। এই অভাবের কারণে এই ঢাকায় রিক্সা চালাইতেছে। আমার বাড়িটা রংপুর ফিরগোজ। ওখান থেকে আসছি, যাইতে পারি না টাকার অভাবে, সংসারের অভাব। এই জন্যে আমরা চলতে পারি না, এই বউ ছেলেকে খাদ্য দিতে পারি না। হ্যাঁ, এই তারপরে মনের আশা পূর্ণ করতে পারি না। আমরাও তো ইনকাম নাই, আমরা তো আস্থা পথে দেখে এই লোকজন নাই, খেপ নাই, এমনি সুদে খালি গাড়ি ঘুরেই নিয়ে বেড়াতেছি। হ্যাঁ, এই জন্যে আরও তো বিপদের মধ্যে আছি। কারণ এই অভাবে মনে করেন আমরা কারো মনে শান্তি তৃপ্তি দিতে পারতেছি না। এই জন্যে আমরা এই দেখা গেতেছে এই অভাবের তাড়নায়, যেমন আছে কোন দিন যায় আমরা হার্ট অ্যাটাক খায় দামু, যে আল্লাহ জানে, এই সুযোগ নাই। এই কথা বলি আমার বক্তব্য শেষ করছি। বাবা, কথা হবে এখন পীরগঞ্জে আছে রংপুর 6 জন সদস্য। না, ঘটনা হলো পোলাপান আছে আমার 3টে পোলা, 4টে পোলা, 4 পোলা ওই ঢাকা ইউনিভার্সিটি দিছি, পরে পড়তে দিছি। তা তো তার পয়সা জোগাইতে পারি না আমি। তা কইছি বিয়ে অনার্সে পড়তেছি, অনার্সে ঢাকায় ভর্তি করে দিছি। এই তো রিস্কে চলে করতেছি প্রচুর। হ্যাঁ, অর্থদর করি না, সাপোর্ট দিতে পারছি না। রোজগার মানে এখন একদিন আমি বসে থাকতে পারি না। বসে থাকলে বউ ছেলে কয় যে আব্বু আমার টাকা লাগবে, আমার খাওয়ার লাগবে। হ্যাঁ, আমার এটা নাই, ওটা নাই, শার্ট নাই, গেঞ্জি নাই, এটা আমাকে পূরণ করবে কে? হ্যাঁ, এটা আমি তো কিছু করতে পারি না। বাবারে, আপনারা যা আছে তাই ব্যবহার করো, আমি তো কিছু করতে পারি না। আমার খাতা কলম সব কিছু লাগে। তো যাই হোক, এই শোলটা একটু ওই কোম্পানিতে দিয়েছি, কোম্পানি দিয়ে মনে হয়। হ্যাঁ, খুব খারাপ মনে হইতেছে, কবে খারাপ মনে হইতেছে। আর এই বসে এই কাম করতে মনে হয় না যে এটা চালান, এটা বিরাট ব্যাপার, বিরাট একটা সাংঘাতিক খাটনি। হ্যাঁ, না পাইনি, আমার হয় নাই, বয়স্ক ভাতা হয়নি। হ্যাঁ, এটা ভালো হতো, আমার ভালো হতো, ভালোভাবে চলতে পারতাম। এই
না কই পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না কিছু পাচ্ছি না আমার অধিকার পাচ্ছি না সেটা নাই না থাকার কারণে এই আমার দর্শক, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে বাংলাদেশের রিক্সা শ্রমিক যে ঈদ পূর্ণ অবস্থায় যে তাদের দাবিটা হলো সেটা হলো রাষ্ট্রের একটি গণতন্ত্রহীন রাষ্ট্র এবং তারা যে শিক্ষা এবং তার এই যে একটি মানুষ প্রায় 70 এবং 75 বছর বয়সের একটি লোক তার ছেলে এবং মেয়েদের সংসার চালাইতে গিয়ে কিন্তু সে রিক্সা চালাচ্ছে। এই বৃদ্ধ বয়সে রিক্সা চালিয়ে কিন্তু সে একটি রোজগার আছে, কিন্তু রাষ্ট্র যখন দায়িত্ব নিত, জনগণের দায়িত্ব নিত এবং এই যে বৃদ্ধ মানুষের বয়স্ক ভাতা নিত, তখন কিন্তু এই দায়িত্বটা এবং এই এই বৃদ্ধ বয়সে সে রিক্সা চালানো লাগতো না এবং বৃদ্ধ বয়সে সে রিক্সা না চালেও চলতে পারতো। এই রাষ্ট্রে গণতন্ত্র না থাকার কারণে এবং রাষ্ট্র জনগণ কল্যাণময়ী না হওয়ার কারণে দেশের যে সাধারণ জনগণ কল্যাণময়ী হওয়ার কথা ছিল সেটা না হওয়ার কারণে কিন্তু আজকে বৃদ্ধ বয়সে সে রিক্সা চালাইতেছে, সেটি কিন্তু সে বলতে চেয়েছে এবং সেটি সে হয়তো আমাদেরকে ওইভাবে খোলাসা করে বলতে পারে, কিন্তু বাস্তবতা উঠেই বলতে চেয়েছে যে রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা এবং রাষ্ট্রের যে মানুষের গণতন্ত্র মূল্যবোধ এবং জনগণের কল্যাণময় হওয়ার কথা সেটা না হওয়ার কারণে কিন্তু আজকে সেই জনগণের উপরে একটি বোঝা নেমে আসছে এবং এই ঈদ তাদের কাছে একটি আযাবের মতন তারা মনে করছে। আমি এই মুহূর্তে আরেকজন রিক্সা ড্রাইভারের কাছে জানতে চাবো তার এই যে ঈদ পূর্ণ অবস্থায় তার ফ্যামিলি এবং তার পরিবার কী অবস্থায় হলো এবং কেমন সে ঢাকাতে ঈদের পরে রিক্সা চালাচ্ছে। এই যে ঈদ গেল গতকাল ঈদুল আজহা, কিন্তু আপনি ঈদুল আজহা ঢাকাতে রিক্সা চালান না, আপনি ফ্যামিলি এবং পরিবারকে নিয়ে কেন ঈদে গ্রামের বাড়িতে গেলেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং যত রাজনীতিবিদ আছে সকলকে আসসালামু আলাইকুম। কোনো রাজনীতিবিদ আমাগর গরিব দুঃখীর খোঁজ খবর লয় না, এই হলো দুঃখের বিষয়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যত নেতৃবৃন্দ আছে এবং আমাদের যার পিছে আমরা সম দেই জাতীয়তাবাদী বিএনপি, ঠিক আছে, সব আমাদের দুঃখের কষ্টের কোনো খবর লয় না। আজকে আমরা গরিব দুঃখী মানুষ কত কষ্ট আছে দেশে একমাত্র বলার মতো নাই। আজকে 500 টাকা ইনকাম করি, 800 টাকা বাজার লাগে, দৈনিক কিস্তি, সাপ্তাহিক কিস্তি, মাসিক কিস্তি, কিন্তু আমরা কিস্তি করেও সংসার চালাতে পারতেছি না। কালকে একটা ঈদের দিন গেছে, দুঃখের বিষয় আমি ঘরে খাবার খেতে পাই নাই। আমি ঘর থেকে রাগ করে সারা বেলা না খায় রাস্তায় রয়েছি। বউ ফুলাফান তারা বলে 1 কেজি সেমাই আনতে পারো নাই, তুমি কেমন পুরুষ? কিন্তু আমি দুঃখের বিষয় আমার জীবন, আমি মরতেও পারি নাই, বাঁচতেও পারি নাই। আমি সারা বেলা না খায় রাস্তায় পড়ে রয়েছি, মানুষের ঘরের ধরে ধরে কষ্ট করে চলাফেরা করছি। আমার বউ আমার বাচ্চা বলে আজকে একটা ঈদের দিন তুমি 1 কেজি সেমাই পর্যন্ত আনতে পারো নাই, কেমনে আনবো? ঈদের আগের দিন আমার 1000 টাকা কিস্তি, ঈদের সাপ্তাহিক কিস্তি, মাসিক কিস্তি, এই কিস্তি করে আমি সংসার চালাতে পারছি না। কিন্তু শুধু আমি না, আজকে যতগুলো রিক্সা শ্রমিক ভাইয়েরা আছে সবার কাছে দুঃখ প্রকাশ করলে একজনে কো ভাই তোমার একা এই দশা না, আমারও এই দশা, সাপ্তাহিক কিস্তি, মাসিক কিস্তি, ঠিক আছে, ঘরে বাজার দিতে পারতেছি না। আর এই ফেসিবাদ জুলুমকারী স্বৈরাচার সরকার বলতেছে যে বাংলাদেশের জনগণ বলে খুব সুখে আছে। কোন জনগণ সুখে আছে? আমি তো সেই জনগণ খুঁজে পাই না। কিছু স্বার্থবাজ, কিছু দুর্নীতিবাজ, হ্যাঁ কিছু ফেসিবাদ, তারা আজকে বাংলাদেশে সুখে আছে। তারা আজকে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে কোরবানি করতেছে, করে ফ্রিজ ভরতেছে, কিন্তু গরিব দুঃখী রাস্তার মধ্যে ঘুরতেছে, 1 টুকরা গুস্তু পর্যন্ত দিতেছে না। সে হলো তাদের কুরবানি, আর সে হলো তাদের উন্নয়ন, সে হলো তাদেরই। আজকে আমাদের কি দুঃখ কি কষ্ট, একমাত্র আমরা গরিব যারা রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, নিম্ন শ্রেণী সবাই জানি কি কষ্টেতে আমরা বসবাস করতেছি। এই হলো আমার বক্তব্য। এই পর্যন্ত আমার 200 টাকা ইনকাম হয়েছে সকাল থেকে রিক্সা চালায়, ঠিক আছে। হ্যাঁ, ফ্যামিলির জন্য বললাম তো ভাই যে কালকে একটা ঈদের দিন গেছে,
আমার ঘরে আমি সারাদিন রাত্রে পর্যন্ত খাইতে পারি নাই, দিনে খাইতে পারি নাই। আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার বলতেছে তুমি কেমন পুরুষ হইলা, তুমি 1 কেজি সেমাই পর্যন্ত আনতে পারো নাই। ঠিক আছে, সেই জন্য আমি সারাদিন পরিবারের কাছে যাইও নাই, আমি খাইতেও পারি নাই। আমি রাস্তার মধ্যে সারাদিন গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছি, গাড়ি নিয়ে ইনকামের চেষ্টা করছি, কিন্তু 1000 টাকা ইনকাম করছি, ঠিক 600 টাকা ইনকাম করছি ঠিকই, কিন্তু ইনকাম করে দেখি যে আমার সুদখোর আমার ঘরের ধরে বউ আমার টাকার জন্য, তাই সুদখোরের আমার টাকা দেওয়া দিতে হয়েছে। আমি বাজার সদাই কিছু নিতে পারি নাই। এই হলো আমার জীবন। এখন কিছু করার নাই, কিস্তি নিয়ে হারার চেষ্টা করে যে একটা সিএনজি কিনি বা একটা রিক্সা কিনি বা একটা অটো কিনি। আজকে অটো রিক্সা ঢাকা শহর অলি গলি সব জায়গায় চলে, কিন্তু অটো রিক্সা 1 লাখ টাকা ঋণ করে হারে একটা অটো রিক্সা কিনছে। কেনার পরে অটো রিক্সারে করে কি ওই 1500 টাকা করে কাঠ, 1500 টাকা করে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ করা এই কার্ডের টাকা নেয়, কিন্তু পুলিশে আয় মোটর সাইকেল দিয়ে পিছনের দিকে আয় হারাই আবার ধরে 1300 টাকা লেখার বিল নেই। এই অবস্থা, এইভাবে চলতেছে বাংলাদেশ। এখন আমি একটা আমার দেশের গান গাবো। দর্শক, আপনারা শুনতে পেরেছেন যে কথাগুলো আমি বলছিলাম একটু আগে, এই যে বিভিন্ন দাতা গোষ্ঠী থেকে কিস্তি উঠিয়ে সংসার চালাইতে হয়। এই যে মানুষ দেনায় দিন দিন দেনার হার বাড়ছে, তো এই যে কিস্তির হার বাড়ছে, 1 কিস্তি পরিশোধ করতে গিয়ে আরও কিস্তি উঠেছে, আবার আরও কিস্তি 2 কিস্তি পরিশোধ করতে গিয়ে আরেকটা কিস্তি উঠেছে, কিন্তু কিস্তি কিন্তু বাড়তে আছে, কমতে আছে না। এই যে মানুষের ভিতরে এই দেনাতে বাংলাদেশের জনগণ কবে মুক্তি পাবে, এই আমরা আপনাদের কাছে সেটাই আসে, এবং আপনাদের কাছে সেই কথাটা রাষ্ট্রের কাছে আমার কাছে সেই দাবিটা জানাই যে সাধারণ জনগণের রিক্সা এবং শ্রমিক যারা রাস্তায় দিনমজুরি আছে তাদের জন্যে সরকারিভাবে কিছু করার জন্যে, যখন তাদের ঈদ আসে তাদের জন্য একটি মনে হয় এই আনন্দবিহীন হয়ে যায়। সে আনন্দ দেয় প্রতিটি মানুষের মাঝে, প্রতি ঈদ যে হোক, প্রতিটি লোকের ঈদ যে হোক, প্রতিটি শ্রেণীর ঈদ হোক, বড় থেকে নিশ্চিতমাই সবার, সেটা আশা করি আমরা আগামী দিনে সেই ঈদের আনন্দ সবার মাঝে যে সেই সরিয়ে পড়ে সে আশা ব্যক্ত করে আমি আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।